বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যেমন আদর্শগত পার্থক্য রয়েছে, তেমনি রয়েছে মত পার্থক্য এবং প্রত্যাশার জায়গাতেও পার্থক্য। কিন্তু সবকিছুকে ছাপিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা এবং অস্তিত্ব রক্ষার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে। দর্শক, এর মধ্যে কি প্রতিষ্ঠা হতে হবে জাতীয় ঐক্য? জাতীয় ঐক্য বলতে আসলে কি বোঝানো হয়েছে, কিংবা জাতীয় ঐক্যের বাস্তবতা কি? এসবই আজকের আলোচনায় আনতে চাই। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ফার্নেস জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। স্বাগত জানাচ্ছি আপনাকে, সেই সঙ্গে কৃতজ্ঞতা। যেমনটি বলছিলাম, জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় ঐক্যের যে আমরা ঘোষণা দেখছি, জাতীয় ঐক্য বলতে আসলে কি বোঝানো হয়েছে? অসংখ্য ধন্যবাদ। আমি আপনার সঙ্গে আলোচনার শুরুতেই, এটা ডিসেম্বর মাস, বিজয়ের মাস। ৭১-এর বীর শহীদ যাদের রক্তের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছি, তাদের সকলের প্রতি এবং তারই ধারাবাহিকতায় অতি সম্প্রতি জুলাই অগাস্টে যে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা পথচ্যুত হয়ে যে ফ্যাসিস্ট স্বৈরতন্ত্রের ভেতরে দেশ চলে গেছিল, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আরেকটা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা কিন্তু পুনরাবির্ভূত হয়েছি। এবং অনেক স্বপ্ন, সম্ভাবনা, এবং সেইখানেও যারা শহীদ হয়েছেন এবং অন্যান্য সময় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে কথা শুরু করছি। প্রসঙ্গটা বললেন জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যের ব্যাপারে সিম্পল বিষয় হলো, আমাদের দেশের ইতিহাসে পরীক্ষিতভাবে সবচেয়ে কার্যকর জাতীয় ঐক্য কখন হয়েছিল? এটা হয়েছিল ১৯৭১ সালে। কোন জাতীয় ঐক্য ১৯৭১ সালকে অবহেলা করে বা তার বিপরীতে দাঁড়িয়ে বা তাকে ইগনোর করে কোনো জাতীয় ঐক্য হতে পারে না। এবং ৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের মনে রাখতে হবে, ওইটা কিন্তু হঠাৎ করে কারো ইমাকুলেটলি প্ল্যান্ড কিংবা মাস্টার মাইন্ডের একটা পরিকল্পনা ছিল না। সেটা বছরের পর বছর এবং একাধিক দশক ধরে পরিচালিত গণসংগ্রামের সফল পরিণতি এবং তার শীর্ষ অধ্যায়। আসলে ১-২ দশক বলবো না, আমি তো মনে করি গোটা ব্রিটিশ আমলে যে লড়াই এই দেশের মানুষ চালিয়েছে সেটাও ছিল জাতীয় মুক্তির সংগ্রাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৪৭ সালে সাম্প্রদায়িকতার ভিত্তিতে যে দেশ ভাগ হলো, সেটা আমাদেরকে বিপদগামী করে তুলেছিল এবং পাকিস্তানি উপনিবেশিক শোষণ আমাদের উপরে চেপে বসেছিল এবং তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়েছে। এবং সেই লড়াইয়ে যেমন জাতীয়তাবাদী শক্তি ছিল, তেমনি ছিল বামপন্থী, প্রগতিশীল, র্যাডিক্যাল সংগ্রাম। জাতীয়তাবাদী শক্তি, বুর্জুয়া, লিবারাল শক্তি, তারা মাঝে মাঝে আপোষ করেছে, উল্টিয়ে গেছে। সারওয়ার দেশাই পাকিস্তানের প্রাইম মিনিস্টার বানিয়ে তাকে একটা লোভ দেখানো হলো। ইনি বললেন 98% অটোনমি হয়ে গেছে। তিনি বললেন জোট নিরপেক্ষ আন্দোলনে আমাদের থাকা উচিত না, কেননা 0 + 0 = 0। তখন সেখান থেকে বেরিয়ে মৌলানা ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আর্মি পার্টি হলো। তারা বলল যে না, বাঙালির অধিকারের জন্য সংগ্রাম। সারওয়ার সাহেব এখান থেকে দূরে চলে যেতে পারে, শেখ মুজিবুর রহমান এখান থেকে দূরে চলে যেতে পারে, কিন্তু আমরা যারা এই নীতিতে বিশ্বাস করি, আমরা এটা নিয়ে সামনে অগ্রসর হব। এবং সেইভাবে পাশাপাশি দুইটা ধারা, আমরা যখন, আমি ব্যক্তিগতভাবে যখন রাজনীতি অ্যাক্টিভিস্ট হিসেবে জড়িত, দুইটা ধারা, ছাত্র ইউনিয়ন হলো র্যাডিক্যাল ধারা, বামপন্থী ধারা, ছাত্রলীগ হলো জাতীয়তাবাদী ধারা। কিন্তু ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সমস্ত স্রোতধারায় এসে ৭০ সালে নির্বাচনের পরবর্তীকালে একটা স্রোতে একটা জায়গায় এসে মিলিত হলো। কিন্তু বাঙালি ভোটের মাধ্যমে যে রায় দিয়েছিল, সেই রায় কার্যকর হতে দিল না পাকিস্তানি ঔপনিবেশিক শাসকরা। তারা নির্ধারিত জাতীয় সংসদের বৈঠকের অধিবেশন মুলতবি করে, যাতে ইলেকশনের রায় বাস্তবায়িত না হতে পারে, আবার একটা ষড়যন্ত্রের খেলায় নেমে পড়লো। শুধু তাই না, তারা গণহত্যা শুরু করে দিল এবং মানুষকে গুলি করে হত্যা করা শুরু করলো। মুহূর্তের ভেতরে মানুষ ধরে নিল যে এইবার আর ছাড় নাই, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বোঝিব পরাণ। রাস্তায় নেমে আসলো। আমিও, আমার ইন্টারমিডিয়েট অনার্স পরীক্ষা চলছে, একটা সাবজেক্ট বাকি। আমার এখনো মনে আছে, মহসিন হলের ৬৬০ নম্বর রুমে
বই খুলে, আমি ভালো ছাত্র ছিলাম, সুতরাং প্রিপারেশন নিচ্ছি। যখনই খবর আসলো, আমি তখন ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি সেন্ট্রাল কমিটির, বই পট করে বন্ধ করে ওই যে বেরিয়ে গেছি, তারপরে দেশ স্বাধীন করে তারপরে এখানে ঢুকেছে। ঐক্যবদ্ধ বাঙালি জাতি যে ইতিহাস বদলে দিতে পারে, এটা ৭১-এ যেমন আপনারা প্রমাণ করেছেন, ২৪-এ এসে কিন্তু আমরা আরো একবার সেই প্রমাণ দেখেছি। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে ৭১-এর পরে জাতীয় ঐক্যের সুযোগ বাঙালির জীবনে অনেকবার আসলেও কিভাবে যেন সেই সুযোগটি হাতছাড়া হয়ে গিয়েছে। রাজনৈতিক দ্বন্দ্ব এবং ক্ষমতার এক ধরনের লড়াই সেই ঐক্য বিনষ্ট করেছে। আচ্ছা, এটা আমি বলতে চাই, দেখেন একটু ডিফারেন্স করতে হবে। মহান মুক্তিযুদ্ধেও সেটা কিন্তু একটা ধারাবাহিকভাবে গড়ে ওঠা সংগ্রামের এবং সংগঠিত নেতৃত্বের মাধ্যমে পরিচালিত আন্দোলন ছিল। রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগ্রাম পরিষদ ছিল, অল পার্টি স্টুডেন্ট অ্যাকশন কমিটি, এবং এইগুলোর ভেতর দিয়ে কিন্তু কমান্ড অ্যান্ড করে। কিন্তু এইবারেরটার বৈশিষ্ট্য হলো এইটা ছিল প্রধানত একটা স্বতঃস্ফূর্ত জাগরণ, এবং এটা ছিল গণ অভ্যুত্থান। আর আমাদের ওইটা ছিল একটা নতুন রাষ্ট্রের জন্ম দিচ্ছি আমরা। সেইটা কিছুটা বিপদগামী হয়ে যাওয়ায় আজকে কিন্তু জনগণ গড়ে উঠেছে। কোথায় গেল আমার গণতন্ত্র, কোথায় গেল আমার সাম্যের চিন্তা, কোথায় গেল আমাদের এখানে সবাই সৌভ্রাতৃত্বের ভেতরে যে থাকবো সেই সব চিন্তা, জাতীয় আত্মমর্যাদা বোধ, নত জানু পররাষ্ট্রনীতি নিয়ে আমরা এর দ্বারস্থ হচ্ছি, ওর দ্বারস্থ হচ্ছি। বিক্ষোভে ফেটে পড়ল। বহুদিন ধরে জমে উঠেছিল হাসিনার ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ জমে বারুদের মতো বিস্ফোরণের অপেক্ষায় ছিল। কোটা আন্দোলন ছিল একটা উপলক্ষ, এবং কোটা না হলে আরেকটা উপলক্ষ হতো, তা না হলে আরেকটা উপলক্ষ ছিল। ইট ওয়াজ ওয়েটিং ফর এ স্পার্ক, একটা ম্যাচের কাঠির জন্য অপেক্ষা ছিল। কোটাটা স্টিক করলো কেন, এইটাও বুঝতে হবে। দেখেন, রাজনীতি বুঝতে হলে অর্থনীতি বুঝতে হয়। কোটাটা ক্লিক করলো কারণ আমাদের দেশে বেকারত্বের সমস্যা। শিক্ষিত মধ্যবিত্ত ছাত্ররা দেখলো কষ্ট করে লেখাপড়া করছি, চাকরির নিশ্চয়তা নেই, এবং তার ভিতরে আবার এমন নিয়ম করেছে যে কোটা দিয়ে হয়তো সংখ্যায় তেমন ভবন না, কিন্তু ধারণাগত জায়গা থেকে কিন্তু তারা অনুভব করলো যে আমার মেধা থাকা সত্ত্বেও আমাকে এইখান থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অন্যায্য কোটা ব্যবস্থা এবং সেটাকে সংস্কারের দাবিতে আন্দোলনটা ২-৪ দিনের ভেতরেই কিন্তু ফ্লেয়ার আপ করে একটা বিরাট জায়গায় চলে গেল। এবং যখন এই ধরনের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হয়, তখন মনে রাখতে হবে যে সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা চেতনা সম্পন্ন মানুষটাও এগিয়ে আসে, এবং এগিয়ে আসার সামনে দাঁড়িয়ে যায়। সুতরাং এইখানে হরেক রকম রাজনৈতিক চিন্তার লোক, যারা সবাই হলো এই ফ্যাসিস্ট স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে, তারা কিন্তু এখানে সমবেত হয়েছিল। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রকৃত রাজনৈতিক ঐক্য কোনো কর্মসূচি ছাড়া খালি হাওয়ার উপরে কোনোদিন হয় না। একটা পপুলিজমের ভিত্তিতে আমি ভেগ অস্পষ্ট কতগুলো ইউটোপিয়া আমি হাজির করলাম, আর মানুষ নামবে প্রথমে, কিন্তু মানুষকে তো ধরে রাখতে পারবেন না। এবং সেই কারণেই এইখানে একটা পার্থক্য। এখন একটা মানুষের ভেতরে একটু দেখবেন দুইটা জিনিস ঘটছে। একটা হলো নজরুলের একটা কবিতা আমি কোট করতে চাই, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় শুধু ভাত একটু নুন। আরে রাখো, তোমার গণতন্ত্র তো চাই, ফ্যাসিজমের অবসান চাই, কিন্তু আমার চালের দাম কমে না কেন? আমার বাজারে গেলে পরে আমি নিঃশেষ হয়ে ফিরে আসি কেন? আইন শৃঙ্খলা নাই কেন? তো মানুষের ইমিডিয়েট প্রবলেমগুলো তো একই সঙ্গে অ্যাড্রেস করতে হবে, এবং অ্যাড্রেস না করতে পারলে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার কিন্তু এই সুযোগ নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে আবার আমাদের বিজয় হাতছাড়া করার চেষ্টা করতে পারে। সুতরাং এইটা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। দ্বিতীয়ত, সমাজের ভেতরে শ্রেণী বিভাজন থাকে। যারা গার্মেন্টসের মালিক এক শ্রেণীর, বা লুটপাট করেছে এতদিন, বা লুটপাট করতে চায় কিন্তু এতদিন পায় নাই, বৈষম্য বিরোধী স্লোগানটাকে তারা মনে করেছে যে লুটপাটের ক্ষেত্রে কেন বৈষম্য থাকবে, কেন খালি আওয়ামী পন্থীরাই লুটপাট করবে, আমাদের পন্থীদের ভেতরেও আমাদের হাউসগুলোকে কেন দেওয়া হবে না, এই বৈষম্য কেন হবে?
আর শ্রমিক মনে করে যে মালিক সব নিয়ে নিচ্ছে, আমার 6 মাসের বেতন নাই। এবং চা বাগানের শ্রমিক বেতন বেড়েছে 8.5 টাকা। চিন্তা করতে পারেন, 1 বছরে বেতন বেড়েছে 8.5 টাকা, অর্ধেক ডিমের দাম। এইরকম একটা অবস্থা। তো এইটা চলতে থাকলে পরে মানুষ ঘরে বসে থাকবে, চুপ করে মেনে নেবে সমস্ত কিছু। এবং তখন তাদের ভেতরে এই সুযোগে বলবে যে তাহলে আগেই বোধহয় ভালো ছিল। এরকম করতে করতেই কিন্তু আমার যাচ্ছি। ওর জন্য এই দিজ আর ডিফিকাল্ট পয়েন্টস। রাজনৈতিক ঐক্য রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে হয়, কিন্তু এর বাইরেও কতগুলো ইস্যু ভিত্তিক, কতগুলো বিশেষ ঘটনায় সেটাকে আমি ঐক্য বলবো না। আমি সেদিন সব দল নিয়ে বসেছিল, সেখানে আমি বলেছি ইউনিটি অ্যান্ড ইউনিফর্মিটি দুইটা এক জিনিস না। এবং কনসেন্ট্রিক অ্যাকশন, সম অভিমুখীন, যে দক্ষিণপন্থী সে দক্ষিণপন্থী অবস্থান থেকে এই বিজয়কে রক্ষা করার চেষ্টা করবে। আমি বামপন্থী, আমি বামপন্থী অবস্থান থেকে করব। এইখানে জোর করে মিলায় দেওয়ার চেষ্টা করলে পরে লেবু বেশি চিপলে পরে তিতা হয়ে যায়, বলে না, এরকম হয়ে যাবে রাজনীতির হিসাব নিকাশ। এবং জাতীয় ঐক্যের পাশাপাশি কিন্তু আবার জাতীয় সরকার গঠনের এক ধরনের গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে। সে বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরছি। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, যে আলোচনায় আমরা ছিলাম, জাতীয় ঐক্যের পাশাপাশি কিন্তু জাতীয় সরকার গঠনের এক ধরনের গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনার মূল্যায়ন? এখন জাতীয় সরকারের ব্যাপারটা হলো খুব সিরিয়াস একটা বিষয়। এইটার সুযোগ আমরা আগে পেয়েছি, কিন্তু করিনি। বিষয়টা খালি কতগুলো কাঠামোগত বিষয় নয়, বিষয় হলো যে একটা কিছুটা মধ্যমেয়াদী, একেবারে নাকের সামনের কাজ না, কিছুটা মধ্যমেয়াদী লক্ষ্য নিয়ে সমস্ত শক্তি একযোগে কাজ করব এবং পরস্পরের বিভেদগুলোকে আপাতত স্থগিত করে রাখব। মুক্তিযুদ্ধের পর আমরা কমিউনিস্ট পার্টি বলেছিলাম যে পার্লামেন্টারি সিস্টেমে এখনই যেন না, অস্থায়ী বিপ্লবী সরকার গঠন করেন সবাইকে নিয়ে, খালি রাজনৈতিক দল না, যারা মুক্তিযুদ্ধ করেছে সবাইকে নিয়ে। প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, তখনও বঙ্গবন্ধু আটক পাকিস্তানের কারাগারে, তাজউদ্দিন সাহেব হুকুম দিলেন যে আমি মিলিশিয়া ক্যাম্প করব, সমস্ত মুক্তিযোদ্ধারা এখানে নাম লেখাও, দেশ চালাবে মুক্তিযোদ্ধারা, ডিসি হবে মুক্তিযোদ্ধা, এসপি হবে মুক্তিযোদ্ধা, মেজর জেনারেল হবে মুক্তিযোদ্ধা, সিপাহী হবে মুক্তিযোদ্ধা, ব্যাংকের চিফ হবে মুক্তিযোদ্ধা, ব্যাংকের কেরানি হবে মুক্তিযোদ্ধা, ইত্যাদি ইত্যাদি। এবং নিউ স্ট্রাকচার, নিউ ফোর্স নিয়ে আমরা দেশকে গড়ে তুলব। বঙ্গবন্ধু ফিরে এসে এটা বাতিল করে দিলেন। বাতিল করে দিয়ে তিনি শিফট করলেন পার্লামেন্টারি, লিবারাল পার্লামেন্টারি ডেমোক্রেসির দিকে। এবং সেইখান থেকেই কিন্তু কন্ট্রাডিকশনের একটা সূত্রপাত। জাতীয় ঐক্যের সরকার গঠন করার এই সুযোগ আমরা কিন্তু নষ্ট করেছি। এরশাদের বিরুদ্ধে যখন গণজাগরণ হলো, আমার উপরে দায়িত্ব ছিল 3 জোটের রূপরেখা ড্রাফট করার। সেটা ড্রাফট করেছিলাম, এরশাদের পতন হলো, পতনের পরে আমরা একটা অঙ্গীকারনামায় সই করলাম 3 জোট। এবং সেটার কথা ছিল যে অন্তত আগামী 2 বছর আমরা পরস্পর দলীয় স্বার্থ না দেখে স্বৈরতন্ত্রের আবর্জনা পরিষ্কার করার জন্য আসুন আমরা একসঙ্গে মিলিতভাবে সংগ্রাম করি। হয় নাই। আবর্জনা পরিষ্কার করার বদলে আবর্জনাটা কে কার আঁচলে বেশি করে নিতে পারবে এইটা নিয়ে কম্পিটিশন শুরু হয়ে গেল। রাজনীতির গদির খেলা, পাওয়ার গেম। এবং সেইখানে টাকা, অর্থনীতি, দুর্নীতি, ভুয়া ইলেকশন, এইগুলো নিয়ে রাজনীতির এই পাওয়ার গেমের রাজনৈতিক দলগুলোকে এবার ঐক্যমত্যে পৌঁছাতে পারবে? এইবার সম্ভব, কিন্তু আশঙ্কা করি আমি। কারণ ইতিমধ্যেই সরকারের ভেতরে আমি দেখতে পাচ্ছি সরকার তো এক ভাষায় কথা বলছে না। একজন এক ভাষায়, আরেকজন আরেক ভাষায়, আরেকজন আরেক ভাষায় টেন্ডেন্সি। কেউ একটা ন্যাশনাল পলিটিক্যাল পার্টি করার জন্য, কিংস পার্টি অনেকে বলছে, এটা করার জন্য অলরেডি মুভ দিয়ে দিয়েছে এবং জায়গায় জায়গায় কমিটি বানাচ্ছে। আবার অনেকে আছে এনজিও বা সিভিল সোসাইটি, সুশীল সমাজের প্রতিনিধি, নমস্য ব্যক্তি,
কিন্তু তারা তো রাজনীতির এই চালগুলো সম্পর্কে তো তারা অবহিত না। আবার আন্তর্জাতিক শক্তি আছে, আবার দেশের ভিতরে নানা ফোর্স আছে, আমলাতন্ত্র আছে, সামরিক আমলাতন্ত্র, বেসামরিক আমলাতন্ত্র, পুরানো পতিত স্বৈরাচারের সঙ্গে মানসিকভাবে কানেক্টেড। এমনকি শুধু মানসিকভাবে কানেক্টেড না, ওই সময় অত্যন্ত ঘৃণ্য কাজগুলো সংগঠিত করেছে যাদের নেতৃত্ব হয়েছে, সেই সব লোককে তো এখনো পর্যন্ত ঘাপটি মেরে বসে আছে। সুতরাং খুব ডিফিকাল্ট সিচুয়েশন। এবং সেইখানে আন্তর্জাতিক আঞ্চলিক পরিবেশও যে খুব অনুকূল তা কিন্তু না। হামলা এবং আক্রমণ আসছে, ষড়যন্ত্রের জাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে গণঅভ্যুত্থানের পরপর ভারতের যদি আমরা বলি আগ্রাসনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, আগের পয়েন্টে খালি আমি কনক্লুড করতে চাই এই জায়গা থেকে। সুতরাং সম্ভবত না, এটা পরিষ্কার, এটা বিজ্ঞানের ভিত্তিতে, আমি রাজনীতির এই সিদ্ধান্ত আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, জাতীয় সরকার হয়তো পসিবল না। জাতীয় সরকার করা মানে ওয়ান পার্টি সিস্টেম করে ফেলা। অপোজিশন থাকবে না, অপোজিশন থাকতে হবে তো, বহুদলীয় গণতন্ত্র। আমরা এবার খালি অন্যের কাঁধে ভর করে চলার নীতি ত্যাগ করে দিয়েছি। এখন নয়া যুক্ত ফ্রন্ট, মানুষ বলে নৌকা, লাঙ্গল, পাল্লা, শীষ, সব সাপেরই দাঁতে বিষ, সব শালাকে দেখা হয়েছে। আমাদের এক নেতা জসিম মন্ডল, শ্রমিক নেতা, শ্রমিকের ভাষায় কথা বলতেন। তিনি বলতেন, সব শালাকে দেখছেন আপনারা, কিন্তু নিজের শালাকে তো এখনো দেখেন নাই। এই নিজের শালা হলো আমরা। এবং এইটার নাম যদি আমরা বলি বোঝার জন্য, যে নয়া যুক্ত ফ্রন্ট, যে যুক্ত ফ্রন্ট মুসলিম লীগের কবরের ভেতর থেকে উদ্ভব হয়েছিল এবং জাতির সামনে একটা নতুন দিগন্ত উন্মোচন করেছিল, সেই নয়া যুক্ত ফ্রন্টে আমরা এই যে নৌকা, লাঙ্গল, পাল্লা, শীষ, এই ধারার যারা আছে তাদেরকে বাদ দিয়ে অন্য সব শক্তি একত্রিত হয়ে আমরা কিন্তু সরকার গঠন করব, কিংবা প্রধান বিরোধী দল হয়ে গভর্নমেন্ট ইন ওয়েটিং, এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের চলতে হবে। আমি বামপন্থী বলতে কোনো আমার আপত্তি নেই, আমাদের অনেক ভুল হয়েছে, আমাদের অনেক দুর্বলতা আছে। একটা দুর্বলতা হলো আত্মবিশ্বাসের অভাব। আমরা কি পারবো? আমরা তো পারবো না। অন্যের মাধ্যমে কিছু করি, কোনটা কেউ এর মাধ্যমে, কেউ ওর মাধ্যমে, সেই যুগ শেষ। এখন আমাদের নিজের পায়ের উপরে দাঁড়িয়ে করতে হবে। অনেকে বলবে এটা কি সম্ভব? আপনাদের কল্পনার কথা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সারা বাংলাদেশে আপনার স্ট্যাটিস্টিক্স নেন, মানুষের মনের খোঁজ নেন, মৌলানা ভাসানীর অনুসারী, শেরে বাংলার অনুসারী, মণি সিংহের অনুসারী, কর্নেল তাহেরের অনুসারী, অমল সেনের অনুসারী, মুজফ্ফর আহমেদের অনুসারী, কুড়েঘর মার্কা ঘরে ঘরে কিন্তু নিশ্চুপ বসে আছে, হতাশ, কোনো পথ দেখে না। এই আহ্বানে যদি সাড়া দিয়ে তারা জেগে উঠে, এইটাই হবে সবচেয়ে বড় শক্তি। তো কেন আমরা এটা করবো না? মানুষকে আর কত আমরা সাফারিং এর ভেতর দিয়ে যেতে দেবো? এইটা একটা ফরজ কর্তব্য হয়ে গেছে। এবং এই গণ অভ্যুত্থানের ভেতরে দিয়ে যে সম্ভাবনার সৃষ্টি হয়েছে, হয়তো এক স্ট্রোকে নাও পারতে পারি, কিন্তু আমাদের দৃষ্টি বারবার হেলিস নে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সম্ভাবনা আমরা দেখছি, নানামুখী ষড়যন্ত্রও তো আমরা দেখছি, এবং বিশেষ করে ভারতের প্রসঙ্গে যদি আসি, বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে, হাই কমিশনে হামলা, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, বাংলাদেশ বিরোধী নানা প্রচারণা, ভারতীয় গণমাধ্যমের ভূমিকা, সব মিলিয়ে ভারতীয় এই আগ্রাসনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি যে আলোচনাগুলো করেছি এইটার সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিস্থিতি, এবং যারা আমাদের সমূহ ক্ষতি করতে প্রস্তুত, তার ভিতরে মার্কিন সাম্রাজ্যবাদের নামটা আমি উল্লেখ করতে চাই। ইমাকুলেটলি প্ল্যান শব্দটার অর্থ যদি ভালো করে খুঁজতে চাই, তাহলে পরে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এখানে চীনকে ঠেকাও, এই কৌশল নিয়ে তারা বাংলাদেশকে হাত করতে চায়, বঙ্গোপসাগরে তার উপস্থিতি নিশ্চিত করতে চায়, এবং ইতিমধ্যেই কিছু কিছু সাফল্য অর্জন করেছে। এইগুলো করছে। ভারতবর্ষ এটা খুব ক্রিটিক্যাল পজিশন নিয়ে ফেলেছে, খুবই দুঃখের বিষয়। কিন্তু বুঝতে হবে, তার আপনি যেগুলো বললেন আর কি, হাই কমিশন, ডেপুটি হাই কমিশনের অফিসে আক্রমণ, প্রচার, প্রোপাগান্ডা, গোয়েবেলসীয় কায়দায় প্রোপাগান্ডা করে মিথ্যাকে সত্য হিসাবে দাঁড় করিয়ে একটা
পরিবেশ সৃষ্টি করার, একটা ধারণা সৃষ্টি করার চেষ্টা করছে যে বাংলাদেশে সব সংখ্যালঘু সম্প্রদায়কে কচুকাটা করা হচ্ছে, শেখ হাসিনাই ভালো ছিল। ভালো মাইনরিটির প্রতি যদি এত দরদি থাকবে, তাহলে আমি প্রশ্ন করতে চাই, বিশ্বজিৎকে যখন ছাত্রলীগের ছেলেরা হত্যা করলো প্রকাশ্য দিবালোকে, এবং এইবার এই গণ অভ্যুত্থানের সময় একজন হিন্দু শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে গিয়ে হত্যা করা হয়েছিল এবং অজস্র, তখন তো তারা বলে নেই যে মাইনরিটির উপরে হত্যাযজ্ঞ চলছে। তো তখনকার চুপচাপ থাকা, আর এখন এটা নিয়ে এক্সাজারেটেড, অতিরঞ্জিত, ফলাও করে মিথ্যাচার, ফেক নিউজ দিয়ে, ফেক ছবি বানিয়ে তারা যে প্রচারণা করছে। সেখানে তো প্রশ্ন আসে, তাহলে সীমান্তে কেন স্বর্ণা দাস কিংবা জয়ন্ত দাসকে তাদের বাহিনী আসলে গুলি করে হত্যা করে? সেটা আমি বলতে পারবো না, সেটা উইদাউট এভিডেন্স আমি কোনো কিছু বলতে চাই না। কিন্তু আমি বলতে চাই এইটা আমাদের সাধারণভাবে জানা আছে, এবং ইন্টারন্যাশনালি আমেরিকা এটা ভালো প্লেয়ার, সর্প হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে। আমেরিকার সাগরেদ হলো মোদি সরকার, তাদের ভেতরে স্ট্র্যাটেজিক এগ্রিমেন্ট আছে, যদিও ডিফারেন্স আছে। আমেরিকা চায় এই এলাকায় তার নিয়ন্ত্রণ, আর ভারত চায় যে তুমি এখানে নাক গলায় না, আমি দেখব, চীনকে ঠেকাইতে হলে যা করার আমি করব। কিন্তু ভারতের উপরে আমেরিকা বিশ্বাস রাখতে পারতেছে না। নেপালের বন্ধুত্ব হারিয়েছে, শ্রীলঙ্কার বন্ধুত্ব হারিয়েছে, মালদ্বীপের বন্ধুত্ব হারিয়েছে, বাংলাদেশের বন্ধুত্ব হারিয়েছে। বাংলাদেশের তো সঙ্গে তো ইন্ডিয়া কোনোদিন বন্ধুত্ব করে নাই। ইন্ডিয়ান সরকার বন্ধুত্ব করেছে শেখ হাসিনার সঙ্গে, কিন্তু বাংলাদেশের সঙ্গে করেনি। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, ভারতবর্ষ কোনো একক সত্তা নয়। আমাদের যেমন শোষক এবং শোষিত আছে, ভারতবর্ষ কিন্তু শোষক এবং শোষিত। আমাদের এখানে যেমন মৌলবাদী জামাতে ইসলাম এবং অন্যান্য সংগঠন আছে, ওইখানেও বিজেপি, আরএসএস, সংঘ পরিবার, সেই হিন্দু সাম্প্রদায়িকতা। বিশেষ করে হাসিনার পতনের পরপরই ভারত কেন এতটা আগ্রাসী হয়ে উঠলো? স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন, সেই গণঅভ্যুত্থানের অর্জনকে ভারত কেন স্বীকৃতি দিতে চাইছে না? আমি এই বিষয়ে বিস্তারিত জানতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, নিবেদিত দেশাপ্রতীকের রিপোর্টে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম, বাংলাদেশের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানকে ভারত কেন স্বীকৃতি দিতে চাইছে না? দেখুন, যেই প্রসঙ্গটা আমি একটু শুরু করেছিলাম, ভারতবর্ষ কোনো একক সত্তা নয়, শোষক এবং শোষিত। তো ভারতের শোষকরা 95% ভারতবাসী শোষিত মেহনতি মানুষ, তাদের প্রতি তাদের কোনো আলাদা ভালোবাসা আছে নাকি তাদেরকে শোষণ করে? এটা বৈরী সম্পর্ক, দ্বন্দ্ব। তো ভারতের শাসক শ্রেণী এখন ক্ষমতায় অধিষ্ঠিত কারা? আমাদের এখানে যেমন জামাতে ইসলাম, মুসলিম যে মৌলবাদী, ওখানে হিন্দু মৌলবাদী শক্তি হলো বিজেপি, আরএসএস, এবং তারা কাদের উপরে ভর করে চলছে? ভারতের মাল্টিন্যাশনাল যে টাইকুনস, যেগুলো বড় বড় কর্পোরেট ইন্টারেস্ট গ্রুপ, আদানি ইত্যাদি। তাহলে সাম্প্রদায়িক বিজেপি কেন আসলে সম্প্রীতির বয়ান দিচ্ছে? কই সম্প্রতি বয়ান দিচ্ছে? বাংলাদেশের ক্ষেত্রে না, বাংলাদেশের ক্ষেত্রে দিচ্ছে না। তারা মিথ্যাচার করে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছে। কেন করছে? উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছে কি, একটা সিচুয়েশনকে সেটেলড হতে না দেওয়া, আনসেটেলড করতে চায়, এবং এটাকে বলে কন্ট্রোলড ক্যাওস। এবং কন্ট্রোলড ক্যাওস ক্যান স্প্রিং ইনটু আরেকটা সিচুয়েশনে চলে যেতে পারে। এটা আমরা বুঝি। ক্যারাম বোর্ড খেলার সময় দেখবেন স্ট্রাইকার মারে ডান দিকে, গুটি যায় বাঁ দিকে, আপনি বুঝতে পারবেন না। বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারত কি স্বস্তিতে থাকতে পারবে? সে দুনিয়ার ভেতরে একটা রিজিওনাল সুপার পাওয়ার হতে চায়, কিন্তু তার একটা ডেসপারেট এফোর্ট, কেননা সে এখন কম্পিট করছে। সে একটা মিনি ইম্পেরিয়ালিস্ট ফোর্স এবং আঞ্চলিক ইম্পেরিয়ালিস্ট ফোর্স। তার পুঁজির স্বার্থে, সেই কর্পোরেট পুঁজির স্বার্থ দেখার জন্য বাংলাদেশের অর্থনীতিকে সে শুষে নিচ্ছে। এইসব খবর বের হচ্ছে। দেবপ্রিয় নেতৃত্বে যে কমিটি, তারা তো দেখিয়েছে 24 লক্ষ কোটি টাকা
কিভাবে আমাদের এখান থেকে চুরি করা হয়েছে। তার একটা বড় খাত হলো ব্যাংক খাত, এবং এইগুলোর ভেতর দিয়ে আমাদের দেশকে নিঃস্ব করে দেওয়া হচ্ছে। কিন্তু বাইরে দেখানো হচ্ছে একটা লোক দেখানো কসমেটিক ডেভেলপমেন্ট এফোর্ট। তাহলে ভারতের এই হেজিমনি কিংবা দাদাগিরির শেষ কোথায়? সেটাই আমি বলছি। ভারতবর্ষ যেহেতু একক সত্তা নয়, শত্রুতা আমাদের সামগ্রিকভাবে ভারতবাসীর সঙ্গে নয়, বরঞ্চ ভারতের যে শোষিত মানুষ, সেখানকার যে গণতান্ত্রিক প্রগতিশীল বামপন্থী শক্তি, তারা হলো আমাদের সাথী। আমরা তাদের সঙ্গে সংগ্রামের সঙ্গে থাকব, তারা যাতে আমাদের সংগ্রামের সঙ্গে থাকে সেটাই চেষ্টা করতে হবে। এবং সেখানে একটা কনফিউশন সৃষ্টি করার জন্য মিথ্যাচারের আশ্রয় নিয়ে একটা প্রোপাগান্ডা সুনামি শুরু করেছে ভারতবর্ষ। এবং সেটার অন্য কোনো লক্ষ্য থাকতে পারে ঠিকই, কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে ভারতে ভোট ব্যাংকের হিসাব নিকাশ ধরে এটা করা হচ্ছে। এবং হিন্দুত্ববাদ, হিন্দু ভোটকে আয়ত্ত করার জন্য মুসলমানের বিরুদ্ধে তোমরা সমস্ত এই শিবাজির মতো সবাই নেমে যাও এবং স্যাফরান এই যে পতাকা নিয়ে তোমরা অগ্রসর করে যাও। এটা তো আমরা ভুলে যাচ্ছি না যে অখণ্ড ভারতের কথা ইনডাইরেক্টলি হলেও, এটা অফিসিয়ালি না হলেও সরকারে যে ইন্ধন ছিল না এটা মনে করার কোনো কারণ নেই। মমতা ব্যানার্জি যে বলল যে এইখানে জাতিসংঘের পিস মিশন পাঠানো উচিত, তো এইখানে হ্যাঁ মাইনরিটি কমিউনিটির উপরে অত্যাচার হয়েছে, কতগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু দাঙ্গা তো লাগাইতে পারেনি। এই দেশটা মুসলিম সাম্প্রদায়িক দঙ্গির হাতে তো যায় নাই। তারা তো আওয়াজ তুলেছে দ্বিতীয় রিপাবলিক করব, পেরেছে? তারা তো বলেছিল সংবিধান ছুঁড়ে ফেলে দেব, পেরেছে? তারা তো অনেক কথা বলেছিল, জনগণ প্রতিরোধ করেছে। এবং দুর্গাপূজার সময় যতগুলো মন্দিরে হামলা হয়েছে মানুষ পাহারা দিয়েছে। বরঞ্চ হামলা হয়েছে কোথায়? হামলা হয়েছে মাজারে, হামলা হয়েছে কাদিয়ানি মসজিদের উপরে। বিভিন্ন ইসলাম ধর্মাবলম্বীদের ভিতরে যে নানা ভাগ আছে, একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়ে হামলা চালিয়ে এই সংঘাতের ভেতরে যাচ্ছে। তবে কি ভারতের সংখ্যালঘু কার্ড খেলা ভেস্তে গেল? না না, এখনো বলা যায় না। আমাদের খুব সতর্ক থাকতে হবে, কিন্তু সতর্ক থাকার জন্য এইটা থেকে আমাদেরকে রক্ষা করবে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনলে এইটা সম্পূর্ণ উল্টা কথা। বরঞ্চ আওয়ামী লীগের সময় আমরা আমাদের মুক্তিযুদ্ধের চিন্তা, আওয়ামী লীগের বয়ান, এইটা হলো একটা গণবিরোধী বয়ান তারা দিয়েছে। এবং সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে ভারতে বসে হাসিনার নানা তৎপরতা আমরা দেখছি। এবার সমাবেশে বক্তব্য দিলেন হাসিনা। দিল্লি কি তবে হাসিনাকে রাজনীতিতে ফেরানোর ছক কষছে? হতে পারে, যদিও ফর্মালি তারা কিছু বলে নাই। তারা বলেছে যে এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব এবং জানাবো। কিন্তু সবাই বুঝে যে তাদের একটা স্পেশাল সম্পর্ক ছিল। এবং হাসিনাকে তো আমি বলেছি একাধিকবার, পাবলিকলি বলেছি যে আপনার পেছনে যদি পায়ের তলায় যদি জনসমর্থন না থাকে আপনার সঙ্গে, তাহলে পরে ক্ষমতা রক্ষার জন্য ক্ষমতাকে ব্যবহার করা, এইটা দিয়ে আপনি পার পাবেন না। কেন আমাদের রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের মোড়কে যাত্রা শুরু করে স্বৈরচারী হয়ে যায়? এর পেছনে আসলে কারণ কি? এটা সিম্পল কারণ, রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ। অর্থনীতি যদি লুটপাটের অর্থনীতি হয়, আপনাকে লুটপাটকারীকে সার্ভ করতে হবে, তা না হলে ক্ষমতায় থাকতে পারবেন না। ক্ষমতায় থাকতে হলে তাহলে আপনাকে রেভলিউশন করতে হবে, সমাজ বিপ্লব করতে হবে, যেটা আমরা করার আহ্বান জানাচ্ছি। কিন্তু সেই পথে তো আমরা এখনো যেতে পারলাম না। এবং সামনের দিনে আমাদেরকে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। আমরা এবার কোয়াইট সিরিয়াস। আমরা সমস্ত জায়গায় শ্যাডো ক্যাবিনেট বানিয়ে বসে থাকব এবং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা সরকারকে কন্টেস্ট করে আমাদের পাল্টা কর্মসূচি দেশবাসীকে হাজির করে সেই কনফিডেন্স। একটি বিষয়ে আপনার মন্তব্য নিতে চাই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরে আমরা দেশীয় কিংবা আন্তর্জাতিক নানামুখী ষড়যন্ত্র ইতিমধ্যেই দেখেছি। চলমান সংকট নিরসনের রাজনৈতিক সরকারের প্রয়োজনীয়তা বোধ করেন কি? অবশ্যই, অবশ্যই, কারণ সেটাই প্রতিশ্রুতি। এই গণঅভ্যুত্থানের উদ্দেশ্যটা কি? অনির্বাচিত সরকার ছিল, সেইটা থেকে বেরিয়ে এসে আমরা জনগণের কাছে জবাবদিহি করবে এরকম একটা নির্বাচিত সরকার চাই।
এই সরকার বিপ্লবী সরকারও না, এটা রেগুলার সরকারও না, এটা অন্তর্বর্তীকালীন। ডোন্ট গো বিয়ন্ড ইউর ম্যান্ডেট, করতে গেলে বিপদে পড়বেন। এইটা বলে দিয়েছে আমি ইউনূস সাহেবের সঙ্গে আলোচনার সময়, এবং সেটাই হলো পথ। যত তাড়াতাড়ি পারা যায় একটা ডেমোক্রেটিক পরিবেশ, অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন দিয়ে হ্যান্ড ওভার করে দাও। হ্যাভ কনফিডেন্স অন দ্য মাসেস। অনেকে বলে যে আমরা চলে গেলে তার সংস্কার হবে না। যারা এই কথা বলে আমি অভিযোগ করব যে তারা জনগণের উপরে কোনো আস্থা নাই। তারা মনে করে জনগণ হলো বোকা হাবা, তাদের দিয়ে তারা কিছুই করতে পারে না। আমি জনগণের রক্ষাকর্তা হিসেবে আমি যদি দায়িত্ব, হাসিনা বলতো উন্নয়নের জন্য স্থিতিশীলতা দরকার, স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা দরকার, মানে বারবার দরকার শেখ হাসিনার সরকার। তো এখন তাহলে তারা এটাই বলতে, কারণ হাসিনার জনগণের উপরে তো বিশ্বাস ছিল না। এখন যদি তারা তাহলে হবে হলো যে সংস্কার আমাদের পরে তো জনগণের উপরে বিশ্বাস রাখা যায় না। তারা বলবে চিরদিন দরকার, বারবার দরকার সংস্কার মার্কা সরকার। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মুজাহিদুল ইসলাম। একটা কথা আমি না বলে পারছি না, এই সমস্ত সংকট থেকে বেরিয়ে আসার একটাই পথ, জনগণকে অতন্ত্র পাহাড়ের মতো পাহারা দিয়ে রাখতে হবে। জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। জনগণকে এই শিক্ষায় উদ্বুদ্ধ করে, সচেতন করে, সংগঠিত করে, জনগণের সচেতনতা আসলে এক্ষেত্রে বিশেষভাবে জরুরি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি জেড এস এর নিবেদিত দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।